আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর বাণিজ্য বিভাগ শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ফিনান্স ও ব্যাংকিং বই থেকে ব্যাংকিং পার্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা একাদশ অধ্যায় অর্থাৎ ব্যাংকের আমানত বা ব্যাংক ডিপোজিট এই বিষয় সম্পর্কে জানব। শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংক সাধারণত আমানত সংগ্রহের মাধ্যমে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তাই তহবিলের উৎস, ব্যাংকে হিসাব খোলা, ব্যাংক হিসাব কিভাবে বন্ধ করতে হয় এবং আধুনিক ব্যাংকিং এর সাথে আমরা পরিচিত হব। এই অধ্যায়ের মাধ্যমে আমরা জানব যে ব্যাংকিং সিস্টেমে ব্যাংক সাধারণত কী কী পণ্য নিয়ে গ্রাহককে সেবা দিয়ে থাকে। আমরা ইতিপূর্বে জেনেছি ব্যাংক চলতি, সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে থাকে এবং তার যথাযথ ব্যবহার করে থাকে। ব্যাংক আমানত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং গ্রাহক বা আমানতকারীর প্রেক্ষাপট হিসেবে, আবার ব্যাংকের প্রেক্ষাপটে হিসেবে ব্যাংকের উদ্দেশ্য বিভিন্ন রকম হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানব যে ব্যাংক আমানতের প্রেক্ষাপটগুলো কি কি এবং কিভাবে ব্যাংক আমানতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অর্থনীতিতে বিদ্যমান। গ্রাহকের ক্ষেত্রে ব্যাংক আমানতের যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে আছে অর্থের নিরাপত্তা, ব্যবসায়ী লেনদেন, ঋণের সুবিধা, ঝুঁকিহীন বিনিয়োগ, সেবা অর্জন এবং অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো। তাহলে গ্রাহকের ক্ষেত্রে ব্যাংক যেসব কাজ করে থাকে, প্রথমে কি করে থাকে? অর্থের নিরাপত্তা প্রদান করে থাকে। আমরা জানি আমানতকারীর উদ্বৃত্ত অর্থে ব্যাংকে নিরাপদে সংরক্ষণ করা হয়, যেটা ব্যাংক হিসাবের মাধ্যমে পরিচালন করা হয়। তাহলে অর্থের নিরাপত্তা প্রদান করা ব্যাংক আমানতের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। ব্যবসায়িক লেনদেন, ব্যাংক নগদ অর্থ ও বিভিন্ন ব্যাংকিং পণ্যের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করে থাকে। তাহলে আমরা দেখলাম ব্যাংকিং পণ্যের মাধ্যমে ব্যাংক ব্যবসায়িক লেনদেন করে থাকে, যার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে চেক, বিনিময় বিল, ব্যাংক ড্রাফট ইত্যাদি। ব্যাংক চলতি, স্থায়ী হিসাবের বিপরীতে মালিকদের প্রয়োজনে ঋণ প্রদান করে থাকে। ফলে এ ঋণ সুবিধা পাওয়ার উদ্দেশ্য ব্যাংকে হিসাব খোলা দরকার হয়ে পড়ে। তাহলে আমরা দেখলাম ব্যাংক একজন গ্রাহককে ঋণের সুবিধা প্রদান করে থাকে। ব্যাংকে টাকা জমা রাখলে নির্দিষ্ট হারে বেনিফিট বা সুদ পাওয়া যায়। শেয়ার বাজারের মতো ব্যাংক এতটা ঝুঁকিপূর্ণ নয়। একটি ঝুঁকিহীন বিনিয়োগের জায়গা বিধায়, একটি আস্থার জায়গা বিধায় গ্রাহক ব্যাংকে টাকা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে ঝুঁকিহীন বিনিয়োগও ব্যাংক আমানতের একটি অন্যতম উদ্দেশ্য। হিসাব খোলার কারণে ব্যাংক তার গ্রাহককে নানাবিধ সেবা প্রদান করে এবং হিসাব খোলার জন্য নানা রকম অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ব্যাংকিং সেবার মাধ্যমে একজন গ্রাহক সেবা অর্জন করে থাকে। আবার প্রয়োজনে ব্যাংক তার গ্রাহককে চলতি হিসাবে জমা অতিরিক্ত অর্থ উত্তোলনের সুবিধা দিয়ে থাকে, যা ব্যাংক হিসাবকে সংরক্ষণ করতে জনগণকে আকৃষ্ট করে থাকে। তাহলে আমরা কি দেখলাম যে গ্রাহকের ক্ষেত্রে ব্যাংক অনেকগুলো কাজ করে থাকে। তার ভিতরে প্রথম সেটি হচ্ছে অর্থের নিরাপত্তা প্রদান করে থাকে। ব্যাংক ব্যবসায়িক লেনদেন করে থাকে। ব্যাংক গ্রাহকের ক্ষেত্রে ঋণের সুবিধা প্রদান করে থাকে। ব্যাংকে বিনিয়োগ একটি ঝুঁকিহীন বিনিয়োগ। ব্যাংকের মাধ্যমে গ্রাহক নানাবিধ সুবিধা প্রদান
বা সুবিধা অর্জন করে থাকে। গ্রাহকের যদি কখনো অর্থ উত্তোলন বা অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো সম্ভব হয়, ব্যাংক সেগুলো জনগণকে সেই হিসাব দ্বারা হিসাব সংরক্ষণ করে থাকে। তাহলে আমরা দেখলাম আসলে প্রকৃতপক্ষে ব্যাংক গ্রাহক বা আমানতকারীর পক্ষে নানা রকম কাজ করে থাকে এবং ব্যাংকের আমানত বিভিন্নভাবে সংগৃহীত হওয়ার মাধ্যমে গ্রাহক, ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন হিসাব অনুযায়ী তাদের হিসাব সংরক্ষণ করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ্রাহকের ক্ষেত্রে ব্যাংক যেরকম কাজ করে থাকে, ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক আমানতের উদ্দেশ্যগুলো কী কী, এবার আমরা সেই বিষয়ে জানব। ব্যাংক আমানতের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমানত গ্রহণ, অর্থাৎ বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসাবে গ্রহণ করা ব্যাংকে তহবিল গঠন করে থাকে। তা ব্যাংকের তহবিলটা যেহেতু গঠন করা হয়, তাহলে ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে, যেমন চলতি, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব বাদেও ব্যাংক নানা রকম হিসাব গ্রহণ করে থাকে বা হিসাবের সুবিধা প্রদান করে থাকে গ্রাহকের জন্য। সেগুলো হচ্ছে স্কুল সঞ্চয় হিসাব, বিমা সঞ্চয় হিসাব, বৈদেশিক মুদ্রা সঞ্চয় হিসাব, ডিপোজিট বা পেনশন স্কিম হিসাব, ঋণ আমানত হিসাব এবং আরএফসিডি বা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব। যুগের সাথে সমন্বয় করে নতুন নতুন কিছু ব্যাংক আরও বেশ কিছু হিসাবের সুবিধা প্রদান করে আসছে। বর্তমানে আধুনিক ব্যাংকিং বা ডিজিটাল ব্যাংকিং বা ইলেকট্রনিক্স ব্যাংকিং, আমরা যেভাবেই বলি না কেন, এই ব্যাংকিংয়ের মাধ্যমে হিসাবের আরও নানাবিধ সুবিধা গ্রাহক পেয়ে আসছে। কোভিড-19 এই দুঃসময়ে মানুষ ঘরে বসেই ব্যাংকিং লেনদেন, ব্যাংকিং কার্যক্রম বা তার প্রয়োজন মেটাতে পারছে। তাই ইলেকট্রনিক্স ব্যাংকিং বর্তমানে জনগণের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা জানি বর্তমান বিশ্বে ব্যাংক ব্যবসা একটি অন্যতম ব্যবসা। ব্যাংকিং বিজনেসের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের প্রতি আমরা যারা সাধারণ গ্রাহক আছি, একটি দাবি থাকবে যে ব্যাংক যে আস্থার জায়গা, জনগণ যাতে ব্যাংকের প্রতি আরও বেশি আস্থাশীল হয়ে তাদের উদ্বৃত্ত সম্পদ, গচ্ছিত সম্পদ ব্যাংকে নিরাপত্তার সহিত রাখতে পারে, সেই জন্য সংশ্লিষ্ট মহলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সরকার খুবই আন্তরিক এই বিষয়ে এবং কিভাবে আরও বেশি ব্যাংকিং কার্যক্রম মানুষের জন্য সহজ করা যায় সেই জন্য কাজ করে যেতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 71 অধ্যায়ের ব্যাংক ডিপোজিট নিয়ে আলোচনা করলাম। আমরা যদি ফিনান্স ও ব্যাংকিং বইয়ের ব্যাংকিং পার্ট নিয়ে একটু লক্ষ্য করে থাকি, তাহলে ইতিপূর্বে আমরা 8ম অধ্যায়, 9ম অধ্যায়, 10ম অধ্যায় সম্পূর্ণ করেছি। এই সমস্ত অধ্যায়ের মাধ্যমে আমরা জেনেছি মুদ্রার ইতিহাস, মুদ্রা কেন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। আমরা আরও জেনেছি প্রাচীনকাল, মধ্যকাল এবং আধুনিক কালে কিভাবে মানুষ হিসাব কষে আসছে। আমরা জেনেছি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে ব্যাংকের ভূমিকা কী, ব্যাংকিং শ্রেণীবিন্যাসগুলো আমরা জেনেছি। আজকে আমরা জানলাম ব্যাংক আমানত গ্রাহকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে, সর্বোপরি সামগ্রিক অর্থনীতির ক্ষেত্রে কেন এত গুরুত্বপূর্ণ। আমরা 11 অধ্যায়ের মাধ্যমে জানলাম ব্যাংকের যে হিসাব পদ্ধতি আছে, প্রধানত 3টি হিসাব পদ্ধতি নিয়ে ব্যাংক কাজ করে: চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংকের হিসাবের প্রকারভেদগুলো তোমরা বাসায় ভালোভাবে পড়বে। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা 11 অধ্যায়ের যে
কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট, হ্যাঁ, সেভিংস অ্যাকাউন্ট, এই সমস্ত বিষয়ে আমরা ইনশাল্লাহ ধারণা লাভ করে থাকব। করোনা অতিমারীর এই সময় তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে থাকবে এবং পড়াশোনাকে আরও গতিশীল করবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং একটি সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।